বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা কথা বলবো দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীর সবচেয়ে বেশি প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে, নবম জাতীয় পে স্কেল। সচিবালয় ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে, তাতে একদিকে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনি আরেকদিকে তৈরি হয়েছে নতুন নতুন প্রশ্ন। নতুন বেতন কাঠামো কবে বাস্তবায়ন হবে, কত শতাংশ বেতন বাড়তে পারে, আর সরকারের আর্থিক সক্ষমতা আসলে কতটুকু, এই তিনটি প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। হিসাব নিকাশের নতুন অধ্যায়। সাম্প্রতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে সরকার নতুন করে হিসাব কষছে। মূল্যস্ফীতির পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা এবং সরকারের সামগ্রিক ব্যয় সক্ষমতা, এই সব কিছু বিবেচনায় নিয়েই এগোনোর চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে এর মানে এই নয় যে নবম পে স্কেলের পরিকল্পনা থেমে গেছে বা বাতিল হয়ে যাচ্ছে। বরং মূল আলোচনা এখন সরে গেছে একটি ভিন্ন প্রশ্নে, কিভাবে এবং কোন হারে এই কাঠামো বাস্তবায়ন করা হবে তা নিয়ে। কিছু প্রতিবেদনে উঠে এসেছে, শুরুতে যে তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির ধারণা আলোচনায় ছিল, সেটি নিয়ে এখন নতুন করে ভাবা হচ্ছে। এমনকি অপেক্ষাকৃত কম হারে বৃদ্ধির একটি বিকল্প প্রস্তাবও আলোচনায় এসেছে বলে দাবি করা হচ্ছে। তবে এই মুহূর্তে এসব কেবলই আলোচনা, কোনো সরকারি প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নির্দিষ্ট কোনো শতাংশকে নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। মূল্যস্ফীতির চাপ বনাম রাষ্ট্রের সামর্থ্য, এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, সন্তানের লেখাপড়া আর চিকিৎসার খরচ, সবকিছু মিলিয়ে সাধারণ সরকারি কর্মচারীর জন্য আগের মতো জীবনযাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করিয়ে দিচ্ছেন, বেতন বৃদ্ধি জরুরি হলেও তা রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতার সঙ্গে মানানসই হতে হবে। কারণ সরকারি বেতন ভাতা বাড়লে রাষ্ট্রের নিয়মিত ব্যয়ও একই সঙ্গে অনেকখানি বেড়ে যায়। এই দুই বাস্তবতার মাঝখানেই তৈরি হচ্ছে একটি সম্ভাব্য মডেলের ধারণা, সব গ্রেডে সমান হারে না বাড়িয়ে গ্রেডভেদে ভিন্ন হারে সুবিধা দেওয়া। অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা আর উচ্চ গ্রেডে তুলনামূলক কম হারে বৃদ্ধি। এর লক্ষ্য হতে পারে নিম্ন আয়ের কর্মচারীদের উপর মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব করা, আবার একই সঙ্গে সরকারের সামগ্রিক ব্যয়কেও নিয়ন্ত্রণে রাখা। তবে এই মডেলের বিপরীতেও যুক্তি আছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, দায়িত্ব ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো না থাকলে অভিজ্ঞ ও মেধাবী জনবলকে সরকারি খাতে ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে, তারা ঝুঁকতে পারেন বেসরকারি খাতের দিকে। ফলে সব গ্রেডের মধ্যে ন্যায্য ভারসাম্য তৈরি করাটাই এখানে আসল চ্যালেঞ্জ। টাকা আসবে কোথা থেকে? নতুন পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বাস্তব প্রশ্নটি হল, এই বাড়তি খরচের সংস্থান হবে কিভাবে? সম্ভাব্য পথ তিনটি হতে পারে: রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয় কমানো, অথবা অন্য কোনো আর্থিক ব্যবস্থাপনা। কিন্তু প্রতিটি পথেই আছে বাস্তব বাধা। রাজস্ব আদায় প্রত্যাশান্ত না হলে সংকট আরও বাড়তে পারে। নতুন কর আরোপ করলে চাপ গিয়ে পড়তে পারে সাধারণ মানুষের উপর। আবার ব্যয় সংকোচনের উদ্যোগ নিলেও বাস্তবে কতটা সাশ্রয় সম্ভব তা নিয়েও প্রশ্ন থেকে যায়। ঋণের মাধ্যমে অর্থায়নও সহজ কোনো সমাধান নয়। দেশের সামগ্রিক ঋণ পরিস্থিতি, বাজেট ঘাটতি এবং আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার শর্তাবলী বিবেচনায় নিয়েই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কর্মচারী সংগঠন ও সাধারণ মানুষের ভিন্ন অবস্থান। সরকারি কর্মচারী সংগঠনগুলোর বক্তব্য স্পষ্ট, দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে বেতন কাঠামো পাল্টায়নি, তাই ন্যায্য দাবি পূরণ করা সরকারের দায়িত্ব। কিছু সংগঠন পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কর্মসূচির কথাও বলছে, যদিও যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আইন ও চাকরির বিধিবিধান মেনে চলার বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ থেকে যায়। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ভিন্নমত রয়েছে। একটি অংশ মনে করে, সরকারি বেতন বাড়ানোর পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত, কারণ দেশের বড় একটি অংশ এখনও সীমিত আয়ের উপর নির্ভরশীল। শুধু বেতন নয়, প্রযোজন, প্রশাসনিক সংস্কার ও বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, পে স্কেলকে শুধু বেতন বৃদ্ধির বিষয় হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে যুক্ত করা প্রযোজন, প্রশাসনিক সংস্কার, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, জবাবদিহিতা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং কর্মপরিবেশের উন্নতি। পাশাপাশি সরকারি সেবাকে দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল ব্যবস্থাপনা শক্তিশালী করাও জরুরি, কারণ এখনও অনেক দপ্তরে ফাইল ও প্রশাসনিক কাজ সারতে অস্বাভাবিক সময় লেগে যায়। শিক্ষক, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব ও ঝুঁকির কথা বিবেচনায় রেখে বিশেষ সুবিধার প্রসঙ্গ আলোচনায় আসতে পারে।
একইভাবে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেহেতু প্রায় প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করেন, তাদের ঝুঁকি ভাতা ও সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভার কর্মীরা সরাসরি মানুষের সঙ্গে কাজ করেন, অথচ বেতন সুবিধায় বৈষম্যের শিকার হন প্রায়ই। এই বৈষম্য কিভাবে কমানো যায় তা ও নতুন কাঠামোর আলোচনায় গুরুত্ব পেতে পারে। সেই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির অনিশ্চয়তা ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টিও আলাদাভাবে বিবেচনার দাবি রাখে। শেষ কথা, সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এখন দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও মূল্যস্ফীতির বাস্তব চাপ, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক সীমাবদ্ধতা ও সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার শেষ পর্যন্ত সব গ্রেডে সমান হারে বেতন বাড়াবে, নাকি গ্রেড ভেদে ভিন্ন সুবিধা দেবে? কত শতাংশ বৃদ্ধি হবে আর কবে থেকে তা কার্যকর হবে? এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো আসেনি। তাই কোনো নির্দিষ্ট শতাংশ বা তারিখকে চূড়ান্ত ধরে নেওয়ার আগে সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ পথ। আল্লাহ সবার জন্য সহজ করুন। নতুন কোনো তথ্য বা ঘোষণা এলে আমরা আবার আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।